নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি ব্রে বলছিলাম। আমি আজকে আপনাদেরকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে নক্ষত্রের ব্যাপারে। আমাদের জোডিয়াকের প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র। তো অশ্বিনী নক্ষত্র নিয়ে আপনাদেরকে আমি বলবো, এটা ঠিক অতটা ট্র্যাডিশনাল নয় যেরকম আপনারা নক্ষত্র নিয়ে শোনেন। আমি এখানে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যে যারা অশ্বিনী নক্ষত্রের মানুষদের কথা বলছি না, আপনার ধরুন যে কোনো হাউস যদি অশ্বিনী নক্ষত্রের মধ্যে পড়ে তাহলে কীরকম ফলাফল হতে পারে সেটা আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাবো। যাদের একটু জ্যোতিষ সম্বন্ধে একটু নলেজ আছে তারা জানেন যে জোডিয়াকে অশ্বিনী নক্ষত্র থেকে জোডিয়াকটা শুরু হচ্ছে। জোডিয়াকে 27টা নক্ষত্র রয়েছে, ওকে। অশ্বিনী থেকে শুরু হচ্ছে এবং রেবতীতে গিয়ে সেই নক্ষত্র 27তম নক্ষত্র হচ্ছে রেবতী। এইভাবে সাইকেলটা কিন্তু চলছে। তাহলে এবার আমাদের প্রথমে অশ্বিনী নক্ষত্রকে বুঝতে হবে। দেখুন, অশ্বিনী নক্ষত্রকে বোঝবার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলতে পারি যে ধরুন কোনো একটা বস্তু স্থির অবস্থায় রয়েছে, তাহলে সেই বস্তুটাকে যদি আমি সচল করতে চাই, অর্থাৎ মুভমেন্টের মধ্যে আনতে চাই, তাহলে আমাকে যে পরিমাণ এনার্জি তার পিছনে ব্যয় করতে হবে, ওয়্যারাস যেখানে একটি বস্তু অলরেডি চলমান, অলরেডি মুভমেন্টের মধ্যে রয়েছে, তার উপর আমার ওই মুভমেন্টটা বজায় রাখবার জন্য যে এনার্জি তাকে দিতে হবে, দুটো কিন্তু সমান হবে না। যে বস্তু স্থির রয়েছে তাকে কিন্তু সচল করবার জন্য যে এনার্জিটা প্রয়োজন সেটা কিন্তু একটা চলমান বস্তুকে যতটা এনার্জি দিতে হবে তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে দিতে হয়। তার কারণ বস্তুটা কি অবস্থায় রয়েছে না স্ট্যাটিক অবস্থায় রয়েছে, তাকে ডায়নামিক অবস্থার মধ্যে আনতে হবে, অর্থাৎ চলমান করতে হবে। সেখানে যেটা এনার্জি লাগবে সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে রাখবে। তো অশ্বিনী নক্ষত্র থেকে যখন কোনো লাইফ শুরু হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এনার্জির পরিমাণটা কিন্তু একটু বেশি দরকার পড়ে। তার জন্যই অশ্বিনী নক্ষত্রে যে যে হাউসগুলো পড়ে যাচ্ছে সেখানে কিন্তু ট্রাভেল চলে আসতে পারে। এবার সমস্ত হাউসই কি অশ্বিনী নক্ষত্রের মধ্যে পড়ছে? দর্শক বন্ধু, সমস্ত হাউস কিন্তু অশ্বিনী নক্ষত্রের মধ্যে পড়ছে না। অনেকের চার্ট আছে যাদের কোনো অশ্বিনী নক্ষত্র আসেনি। কিভাবে সেই ব্যাপারটা আপনাদেরকে একটু বোঝাই। সেটা হচ্ছে, ধরুন অশ্বিনী নক্ষত্র যেটা রয়েছে, এবার বলা উচিত যে নক্ষত্রের স্প্যান কতটা। নক্ষত্রের স্প্যান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট করে হচ্ছে এক একটা নক্ষত্রের স্প্যান। তাহলে জোডিয়াকের প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, তার স্প্যান কতটা না 13 ডিগ্রি 20 মিনিট। এরপরের নক্ষত্রটা কি ভরণী, সেটারও 13 ডিগ্রি 20 মিনিট। এইভাবে 27টা নক্ষত্রকে 13 ডিগ্রি 20 মিনিট যখন আমি করছি তখন 360 ডিগ্রি কিন্তু বেরিয়ে আসছে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তাহলে প্রথম 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে যে সমস্ত হাউস কোনো নেটিভের পড়ছে বা কোনো জাতক বা জাতিকার পড়ছে, সেখানে কিন্তু সমস্যা চলে আসে, এটা ভালো করে মাথায় রাখবেন। এক্সাম্পলটা কি না, ধরুন কারোর কি বলবো, একটা সন্তান নিয়ে বলি, হ্যাঁ। ধরুন কারোর ধনু লগ্ন, ব্যাপারটা বুঝুন। ধরুন কারণ ধনু লগ্ন, এবারে বৈদিক মতে জোডিয়াক 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে। এক একটা রাশির স্পেস হচ্ছে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, এটা মাথায় রাখবেন, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, ওকে। এবার কারো ধনু লগ্নে জন্ম, 5 ডিগ্রিতে তার জন্ম হলো। তাহলে 5 ডিগ্রিতে তার যদি জন্ম হয়, তাহলে পঞ্চম হাউসটা কোথায় গিয়ে পড়বে? সেই 5 ডিগ্রি ওখানে গিয়েই পড়বে বৈদিক মতে। পঞ্চম হাউসটা কোথায় গিয়ে পড়বে? 5 ডিগ্রিতেই পড়বে, ওকে। যদিও 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, আমি ধরে নিচ্ছি 5 ডিগ্রি থেকে যেহেতু লগ্ন স্টার্ট হয়েছে, ফিফথ হাউসটা কোন রাশিতে পড়বে না মেষ রাশিতে পড়বে, 5 ডিগ্রিতে পড়বে। এবং ওই মেষ রাশিতে যে 5 ডিগ্রি পড়ছে, তাহলে ওই 5 ডিগ্রি কোন নক্ষত্রের মধ্যে পড়ে যাচ্ছে? নক্ষত্রটা হচ্ছে অশ্বিনী নক্ষত্রের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে যেই ভদ্রমহিলা বিয়ে হয়েছে এবং সে মা হতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে যেহেতু অশ্বিনী নক্ষত্রের মধ্যে পড়ে গেল, এবং এর আগে আমি আপনাদেরকে বলেছি যে অশ্বিনী নক্ষত্রের যে একটা ফিচার্স,
যে এক্সট্রা এনার্জি ওখানে কিন্তু ব্যয় করতে হচ্ছে। তাহলে সন্তান হবার ক্ষেত্রে সেখানে কিন্তু একটা চ্যালেঞ্জিং সার্কামস্ট্যান্সেসের মধ্যে জাতিকাকে কিন্তু পড়ে যেতে হবে। অর্থাৎ এখানে কিন্তু অ্যাবর্শনের ব্যাপার চলে আসছে, অথবা সন্তান ধারণের সময় কোনো না কোনো সমস্যা কিন্তু, যেটা মহিলাদের অনেক সময় ঘটে থাকে যারা মাতৃত্ব লাভ করতে চলেছেন, তো সেখানে কিন্তু এরকম সমস্যা চলে আসতে পারে। অথবা দেখা গেল যে সন্তান কিন্তু ঠিকঠাক মতন কিন্তু হলো, কিন্তু সমস্যাটা যেখানে দেখা গেল যে পরবর্তীকালে সন্তানের কোনো না কোনো অসুবিধা কিন্তু জাতিকা দেখতে পাচ্ছে, তার সন্তানের কোনো না কোনো অসুবিধা ট্রাবল কিন্তু, বা তার সন্তানের লাইফটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং হয়ে গেল, এটা কিন্তু সে দেখতে পাচ্ছে। আরেকটা এক্সাম্পল দিই, ধরুন কর্কট লগ্ন, কর্কট লগ্নে 6 ডিগ্রিতে কারোর জন্ম হলো, তাহলে তার 10th হাউসটা কোথায় গিয়ে পড়বে? মেষ রাশিতে 6 ডিগ্রি যদি আমি ধরি, তাহলে 6 ডিগ্রিটা অশ্বিনী নক্ষত্রের মধ্যে পড়ে রয়েছে। তাহলে 10th হাউসটা কিসের ঘর? না 10th হাউসটা হচ্ছে আমাদের প্রফেশনের ঘর, এবং প্রফেশন থেকে আমাদের যে পরিচিতি অর্থাৎ স্ট্যাটাস, প্রফেশন থেকে যে সম্মান, সেটা ফার্স্ট হাউসও আছে এবং 10th হাউসও রয়েছে। এইটা কিন্তু ইন্ডিকেট করছে হচ্ছে 10th হাউস। তাহলে চ্যালেঞ্জটা কোথায় চলে আসবে? 10th হাউসে, অর্থাৎ প্রফেশনের ক্ষেত্রে চলে আসবে। এবং প্রফেশন থেকে যে আপনার একটা পরিচিত মুখ, সেই পরিচিত মুখের কিন্তু একটা সমস্যা সেখানে চলে আসবে। এবং অশ্বিনী নক্ষত্র যেহেতু কেতুর, এখানে অশ্বিনীর প্রাধান্যই বেশি কেতুর থেকে, কিন্তু যেহেতু অশ্বিনী নক্ষত্রকে কে রিপ্রেজেন্ট করছে, কোন গ্রহ রিপ্রেজেন্ট করছে? কেতু। কেতু যখন 10th হাউসের সঙ্গে কানেক্টেড হয়ে গেল, আপনার ছকে কেতু যেখানেই থাকুক না কেন, যেহেতু অশ্বিনী নক্ষত্র চলে এলো, তার জন্য কেতুও কিন্তু সঙ্গে সঙ্গে চলে এলো। কেতু যখন 10th হাউসের সঙ্গে কানেক্ট হচ্ছে, সেইখানে কিন্তু অনেক প্রফেশনটা অনেক আবার চ্যালেঞ্জিং হয়ে যায়। মানুষের মধ্যে প্রফেশনে কিন্তু মন বসে না, তার মনে হবে এই প্রফেশনটা ছেড়ে অন্য কোনো প্রফেশন নিই, বা এই চাকরিটা ছেড়ে অন্য কোনো চাকরি নিই, অন্য কোনো কোম্পানি ধরি। এরকম ব্যাপারটা কিন্তু জাতক বা জাতিকার মধ্যে চলে আসবে, এবং নাম সম্মানের যে ব্যাপারটা, সেটারও কিন্তু একটা ঘাটতি চলে আসবে, পরিচিতি লাভ করতে কিন্তু অসুবিধা চলে আসবে। থার্ড একটা এক্সাম্পল দিই, কর্কট লগ্ন দিয়ে দিচ্ছি। কর্কট লগ্নের সাপেক্ষে 9th হাউস যেটা হচ্ছে, অর্থাৎ 9th হাউস কোনটা হয়ে যাচ্ছে? মীন রাশি, অর্থাৎ মীনের ঘরটা 9th হাউস হয়ে যাচ্ছে। সেটা কার ঘর? না পিতার ঘর। তাহলে 9th হাউসের যে সেকেন্ড হাউস, সেটা কিন্তু 10th হাউস। 9th হাউসের যে সেকেন্ড হাউস, সেটা কিন্তু 10th হাউস। তো সেকেন্ড হাউস কাকে ইন্ডিকেট করছে? সেকেন্ড হাউস ইন্ডিকেট করছে আপনার পিতার ফ্যামিলিকে ইন্ডিকেট করছে, পিতার ফ্যামিলি, তার বংশধরকেও ইন্ডিকেট করছে। সেই বংশধরে দেখা যাবে, সেই বংশে দেখা যাবে যে কোনো জাতিকার সেখানে অ্যাবর্শন কিন্তু হয়েছে, কেননা ওটা পরিবারকে ইন্ডিকেট করছে। তো পরিবারের কোনো সদস্যার অ্যাবর্শন হয়তো হয়েছে, বা পারিবারিক কোনো চ্যালেঞ্জ কিন্তু সেই পরিবারের মধ্যে চলে এসছে, বা অর্থ নিয়ে কোনো চ্যালেঞ্জিং ফ্যাক্টর কিন্তু সেই হাউসের মধ্যে, মানে সেই পরিবারের কিন্তু চলে এসছে। 9th হাউস হচ্ছে আপনার পিতার পরিবার, তার পিতার পরিবারের যে সেকেন্ড হাউস, সেটা কিন্তু আপনার 10th হাউস, সেখানে কিন্তু সমস্যা চলে এসছে। এবার যে সমস্ত জাতক, ধরুন ধনু লগ্নেরই জাতক, যাদের 13 ডিগ্রি 20 ওপরে যাদের জন্ম হয়েছে, অর্থাৎ কোন নক্ষত্র হয়ে যাচ্ছে? পূর্বসারা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে 13 ডিগ্রি, প্রথমে তো 13 ডিগ্রি 20 হচ্ছে মূলা নক্ষত্র, তারপর হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম হয়েছে, তাদের 5th হাউসটা কোথায় গিয়ে পড়লো? তাদের কিন্তু অশ্বিনী নক্ষত্রে পড়লো না, ভরণী নক্ষত্রে পড়লো। এবার ভরণী নক্ষত্র কিন্তু পরবর্তী আলোচনার মধ্যে আমি নিয়ে আসবো, সেখানে কি ঘটতে পারে না ঘটতে পারে। আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজি প্রে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, একটু লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন, তাদের যদি এটা পছন্দ হয় তাহলে একটু লাইক করবেন, শেয়ার করে দিতে পারেন। আর যদি কনসালটেন্সি নিতে হয় তাহলে 9330938312 9330938312 এখানে যোগাযোগ করে নিতে পারেন। আমি কথা বলবো, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও। সবাই ভালো থাকবেন, আবার এরকম আলোচনা নিয়ে কিন্তু হাজির হব। নমস্কার।